হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। অন্য জাপানিজের টোকিও রিভেঞ্জার্স এর আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। টোকিও রিভেঞ্জার্স তো প্রায় শেষ হয়ে আসলো, আজকে 10 নম্বর এপিসোড, তারপরে আর মাত্র 3টা এপিসোড থাকবে, তাহলে মোটামুটি সিজন 3 শেষ। আর মেন কাহিনী এই সিজন 3তেই, এরপরে সেরকম কোনো কাহিনী আছে কিনা আছে এটা আমি ভিডিও লাস্টে বলবো। মানে লাস্টের এপিসোডে আমি অনেক কিছু রিভিল করবো টোকিও রিভেঞ্জার্স নিয়ে। আমি যত রিসার্চ করেছি, যা বুঝতে পেরেছি, এই নিয়ে আমি লাস্টের এপিসোডে অনেক আলোচনা করবো। আর তোমরা অনেকে বিরক্ত হতে পারো যে কেন রেগুলারলি ভিডিও আসছে না। রেগুলারলি অ্যাকচুয়ালি ভিডিও আসেনি দুটো কারণে। প্রথমত স্ক্রিপ্ট রাইটারও একটু ঢিলা দিয়েছে, রেগুলার স্ক্রিপ্ট আসছে না। আরেকটা কারণ হচ্ছে তোমরা যেমন জানো যে এই চ্যানেলটা আমরা খুব শীঘ্রই অ্যাবন্ডেড করবো আর কি, বা বাদ দিয়ে দেবো। এই জন্য আর কি এটার উপর কাজ করারও আমাদের একটু আগ্রহ কমে গিয়েছে। তবে তারপর আমি তোমাদের ভাবির সাথে, আমার ওয়াইফের সাথে কথা বলছি। ওকে আমি রিকোয়েস্ট করেছি, যেটা অনেক আদরের একটা চ্যানেল আমার, এর কারণটা আমি বলি। র্যান্ডম অ্যানিমেশনে আমরা যদি কোনো সিরিজ শুরু করি, অনেকে আছে করে কি, ধরো আমরা একটা সিরিজের 3-4 সিজন দিয়ে দিয়েছি, এবং 3-4 সিজন দিয়ে ধরো 7-8টা এপিসোড দিয়ে দিয়েছি। তারপরে যে কোনো একটা ইউটিউবার ওই 9 নম্বর এপিসোড দিয়ে দিলে আমাদের 10 থেকে 12 হাজার পোলাপান সেখানে চলে যায়। কিন্তু এই যে চ্যানেলটা, এই চ্যানেলটাতে কিন্তু শুরু থেকেই তোমরা ছিলে না। আমি এই চ্যানেলে এসেছি, তারপর আমি র্যান্ডম অ্যানিমেশনে বলেছি যারা আমাকে খুব ভালোবাসে তারা এই চ্যানেলে এসেছো। তারপর আবার টোকিও রিভেঞ্জার্স সবার দেখা শেষ। তো দেখা শেষ হওয়ার পরেও যারা এখন টোকিও রিভেঞ্জার্স দেখছো তারা খুবই স্পেশাল। মানে এখন যে আমার ভিউটা হয় এই চ্যানেলে, এরা হচ্ছে আমার একেবারে রিয়েল ফ্যান, একেবারে রিয়েল ফলোয়ার। অনেক জাপানে যে অনেক ইম্পোস্টার রয়েছে, বাট এইখানে যারা রয়েছে তারা একেবারে রিয়েল ফ্যান। মানে এদের নিয়ে কোনো সন্দেহ নাই। তো এর জন্য এদেরকে আমি ছাড়তে চাই না। এর জন্য তোমাদের ভাবিকে আমি রিকোয়েস্ট করেছি যে আমার এই কয়টা যে রিয়েল ফ্যান রয়েছে ওদের জন্য হলো তুমি সপ্তাহে একটা বা সপ্তাহে 2-3টা হলো সোলো যে সিনেমা আছে, এনিমে বলতে যে জাপানিজ এনিমে তা কিন্তু নয়। আমেরিকা অনেক ভালো ভালো এনিমে বানায়, কোরিয়াও বানায়, চায়নাও বানায়। ওই সব এনিমে আমি তোমার ভাবিকে দিয়ে এক্সপ্লেন করাবো, জাস্ট ওকে ট্রেনিং দেবো এই চ্যানেলে। তো তোমরা কমেন্টে জানিয়ে দিও যে ভাবিকে দিয়ে কাজ করাবো কিনা। তো যাই হোক, অনেক কথা বললাম, এবার আমরা চলো ভিডিও স্টার্ট করি। তো তোমাদের হয়তো মনে আছে যে লাস্টের এপিসোডের শেষের দিকে আমরা দেখেছিলাম যে কাকুচেন আমাদের টাকিমিচিকে মারতে যায়, কিন্তু সে মারতে পারে না। এর জন্য কিসাকি করে কি, পিস্তল বের করে টাকিমিচির মাথায় ধরে। বাট তখন কাকুচো বা কাকুচেন কিসাকিকে আটকানোর চেষ্টা করে এবং বলে এটা তো বাচ্চাদের লড়াই, তুমি পিস্তল কেন বের করেছো? আর তোমরা জানো এই লড়াইগুলো ফেয়ার ফাইট হয়, শুধুমাত্র হাত দিয়ে। জীবন নেওয়া যাবে সহজে এরকম জিনিস দিয়ে সাধারণত ফাইট হয় না। তো কিসাকি কারো কথা শুনে না, আর কিসাকির সিস্টেম তো জানোই। কিন্তু টাকিমিচি বুঝতে পারে যে এই পরিস্থিতি ওর জন্য অনেক ভয়ঙ্কর হতে পারে, তবে টাকিমিচির এতটুকুও ভয় লাগে না। আর তখনও নাওটোর কথা মনে করে, চিফুর কথা মনে করে, বাজির কথা মনে করে, এবং সেই সব প্রিয় মানুষদের কথা ভাবে যারা আজ অব্দি ওকে সাহায্য জুগিয়েছিল। আর তারপর সে উল্টো কিসাকিকে জিজ্ঞাসা করে, তুমি কি ভয় পাচ্ছ গুলি করতে? এবং ফাইনালি আমরা দেখি কিসাকি গুলি করে দিয়েছে, বাট আমরা দেখি গুলিটা টাকিমিচির পায়ে করেছে। আর তখন টাকিমিচি জিজ্ঞাসা করে, কি হয়েছে কিসাকি? আমার পায়ে গুলি করলে কেন? আমার বুক তো ছিল, পায়ে গুলি করলে কি আমি হার মেনে নেবো? তো টাকিমিচির পা থেকে রক্ত বের হচ্ছিল। আর এরপর টাকিমিচি বলে, আমার কাছে অনেক কারণ রয়েছে যার কারণে আমি হার মেনে নিতে পারবো না। আর এরপর টাকিমিচি ফ্ল্যাশব্যাকে মনে করতে থাকে যাদেরকে তার বাঁচাতে হবে, তাদের ব্যাপারে ভাবতে থাকে। তো এরপর টাকিমিচি বলতে শুরু করে, আমি মাইকির মতো এত ভালো ফাইট করতে যাই না, রাকানের মতো স্মার্টও নই, নাওটোর মতো না। এমনকি ও এখানে আরো অনেকের নাম দেয়, যেমন কোকো, ইনোপি, মুচো, চিফু, সবার নাম নেয় এবং বলে যে আমি ওদের মতো নই, কিন্তু আমি শুধুমাত্র একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে হার মেনে না নেওয়া। আমি মরতে পারবো কিন্তু কখনো হার মেনে নিতে পারবো না। তো এই কথা শুনে সবাই মোটিভেট হয়ে যায়। তাদের বিশ্বাসই হচ্ছিল না যে টাকিমিচি এত দুর্বল হয়েও সে হার মেনে নেয় না। এমনকি টেনজোকো যে গ্যাং রয়েছে ওরাও ভাবতে থাকে যে এই শালা কি। বিশেষ করে মুচো আর কোকো ভাবছিল যে ও কি ভাই, কিন্তু কিসাকি তখন বলে আমি তোকে জানে মেরে ফেলবো। তবুও টাকিমিচি ভয় পায় না, মাথায় গিয়ে দিয়ে বলে ঠিক আছে আমার মাথায় গুলি কর। এটা দেখে কিসাকি তার হাতে থাকা পিস্তল নামিয়ে নেয়, আর সে টাকিমিচিকে একটা ঘুষি মারে, যে কারণে টাকিমিচি দূরে গিয়ে পড়ে। তবে তারপরেও হার মেনে নেয় এত মার খাওয়ার পরেও। কিন্তু তখন সেখানে আকুন আসে এবং টাকিমিচিকে কাঁধে ভোর দিয়ে উপরে তোলে এবং বলে তুই বুঝতে পারছিস না, কখনো কখনো হার মেনে নিতে হয়। কিন্তু তখনই পেছন থেকে পেয়ান আসে এবং বলে, কি বলছিলি তুই? যতক্ষণ তুই এখানে আছিস ততক্ষণ টোমান হারবে না, তুই এত শক্তিশালী নস গাধা। আসলে সেখানে যত টোমানের মেম্বার ছিল সবাই মাটিতে পড়েছিল, কিন্তু টাকিমিচি আবার উঠে দাঁড়ায়। তো এটা দেখে আবার সবাই মোটিভেট হয়ে যায়। আর তখন চিফিও টাকিমিচিকে বলে, আমার গর্ব হচ্ছে এই জন্য যে তুই বাজের স্থান নিয়েছিস। তো এই কথা শুনে টাকিমিচির চোখে পানি চলে আসে, আর এটা ওয়ান অফ দ্য ইমোশনাল দৃশ্য ছিল। তো চিফিও তখন কিসাকিকে এটাই বলে যে এটাই আমাদের টাকিমিচি, আর এই বাচ্চাদের লড়াইয়ের মধ্যে তুই কাউকে জানে মারার চেষ্টা করেছিস এবং তুই এই নোংরা খেলের আগেও খেলেছিস, আর এই জন্য বাজিকে মারার প্রতিশোধ তো আমরা নিশ্চয়ই নেব, কিন্তু আমরা এই লড়াই কোনো ভুল রাস্তা বেছে নেব না। আর আমাদের কাছে এখনো শক্তি দেখানোর একটা পদে খোলা রয়েছে, সেটা হচ্ছে খুশি। আর চিফুর এই কথা শুনে মুচোর চোখে পানি চলে আসে, আর সে বলে এটাই টোমান আর টেনজোকোর পার্থক্য। মুচো বুঝতে পারে যে টোমান একটা পরিবারের মতো, আর টেনজোকো হচ্ছে এমন একটা গ্যাং যাকে কিসাকি আর ইজানা ইউজ করছে। তো যাই হোক, তখন কিসাকি বলে, টাকিমিচি তুমি কি সত্যি চাচ্ছ টোমানের নাম চিহ্ন মুছে যাক? টাকিমিচি বলে, তুমি এত সহজ আমার ডাক নাম কিভাবে ব্যবহার করছো? তো অ্যাকচুয়ালি আমাদের দেশে একটা সিস্টেম রয়েছে, যেমন মন্টু মিয়া বা মন্টু ঘোষ। মানে মন্টু হচ্ছে এখানে মেইন নাম, ঘোষ বা মিয়া হচ্ছে টাইটেল নাম, বংশগত টাইটেল নাম। তো জাপানে অল্প পরিচিত
তাকিমিচি সবাই সাধারণত তোমাকে ঘোষ বলে ডাকবে বা মিয়া বলে ডাকবে, সরাসরি মন্টু বলে কেউ ডাকবে না, ওটা বেশি পরিচিত হলে কেউ ডাকতে পারে। তো এখানে কিসাকি তাকিমিচিকে হানাকাকি বলে ডাকতে পারে, মানে ওর বংশগত নাম, ডাইরেক্ট তাকিমিচি ডাকতে পারে না। তাকিমিচি শুধুমাত্র ওর বন্ধুরা ডাকবে, মানে এটাই জাপানের কালচার। এমনকি জাপানে আরেকটা কালচার রয়েছে, তুই, তুমি, আপনি, অতি আপনি। আমাদের সর্বোচ্চ সম্মান কি আপনি, কিন্তু জাপানে আরেকটা কালচার হচ্ছে অতি আপনি, মানে আরো বেশি সম্মানীয়। তো যাই হোক, তখন কিসাকি বলে তোমরা তো আমাকে আটকে দিয়েছো, চলো আমরা কম্প্রোমাইজ করে নিই, আমরা টোমানার টেনজুকে এক করে দিই, কেউ কাউকে অর্ডার করতে পারবে না, আমাদের পুরো গ্যাং মিলে নাম হবে টোকিও মানজি গ্যাং, লিডার মাইকেই থাকবে, সমস্যা নেই। তো কেমন হলো আমার প্রপোজাল, ভালো লেগেছে তোমাদের? বাট তখন তাকিমিচি সামনে গিয়ে একটা ঘুষি মারে কিসাকিকে এবং কিসাকি নিচে পড়ে যায় এবং কিসাকির চোখ থেকে চশমা কোথাও যেন পড়ে যায়। তো তাকিমিচি তখন বলে আমি তোমার এই বাজে মগজে বুদ্ধি ফিরিয়ে আনবো, রেডি হয়ে যাও। আর তারপর তাকিমিচি ভবিষ্যতের কথা বলতে শুরু করে যে ভবিষ্যতে কি কি হয়েছে, বাট কিসাকি কিছুই বুঝতে পারে না তাকিমিচি কি বলছে। তো তাকিমিচি বলে তুমি কত সহজে আমাকে মেরে ফেলেছো, কিন্তু আমাকে মারতে পারবে না, তাই না? তাই তো আমি ভেবেছিলাম যে ড্রাকেন কিভাবে একজন মানুষকে মার্ডার করতে পারে ভবিষ্যতে, কিন্তু এখন আমি বুঝতে পারছি এই সবকিছু হয়েছে তোমার জন্য, কারণ এমা ভবিষ্যতে থাকবে না। বাট কিসাকি কিচ্ছু বুঝতে পারে না। তো এখানে আমরা বুঝতে পারি হয়তো কিসাকি টাইম লিপার নয় বা টাইম ট্রাভেলার নয়, আমি তাকিমিচির মতো। তো যাই হোক, এরপর আমাদের অতীতের দৃশ্য দেখানো হয়। তো ড্রাকেন কনফিউশনে তাকিমিচিকে বলে আমি যদি আবার বেরিয়ে বেরোতে পারি ওই কিসাকিকে মেরে ফেলবো, আর এখন তাকিমিচির সময় এসেছে। তো কিসাকি যেহেতু আমাকে মেরেছে, এই কারণে ড্রাকেন কিসাকিকে জানে মেরে ফেলতে চায়। আর অন্যদিকে তাকিমিচি ভবিষ্যতের মাইকির কথা মনে করে যে মাইকি বলেছিল তার জীবনে শুধু কষ্ট আর কষ্ট, আপন বলে কিছু নেই। তো এই কথা সেই জন্যই বলেছিল এমার মৃত্যু হয়েছে, কারণ এমা তার বোন হিসেবে তাকে অনেক ইমোশনাল সাপোর্ট দিয়েছে। আর এমার অবর্তমানেই মাইকি ভবিষ্যতে গিয়ে খারাপ হয়ে যাবে, মানে এমার মৃত্যুর পর ড্রাকেন এবং মাইকি দুজনেই তাদের লক্ষ্য থেকে ছিটকে যায়। তো যাই হোক, তাকিমিচি এখন বুঝতে পারছে যে কেন মাইকি আর ড্রাকেন কিসাকিকে মারার জন্য এত পাগল ছিল। তো এখানে তাকিমিচি সিদ্ধান্ত নেয় সে কোনোভাবেই মাইকি এবং ড্রাকেনকে নষ্ট হতে দেবে না। তো এই জন্য তাকিমিচি আবারও এগিয়ে যায় কিসাকির উপর হামলা করার জন্য, বাট মাঝে ইজানা চলে আসে আর তাকিমিচি তাকে সরে যেতে বলে, বাট ইজানা উল্টো তাকিমিচির উপর হামলা করে দেয়। আর কিসাকিকে বলে আমি বলেছি না যে আমার রাস্তায় বাধা হয়ে আসবে তাকে আমি শেষ করে দেবো, তো ওদের সবাইকে এখন জানে মেরে ফেলো। বাট তখন তাকিমিচি আবার উঠে দাঁড়ায় এবং বারবার ইজানার কাছে যায় এবং হামলা করার চেষ্টা করে, বাট অফকোর্স ইজানা অনেক বেশি শক্তিশালী, এখানে যে কারো চেয়ে বেশি শক্তিশালী। তো ইজানা বারবার ওকে মাটিতে ফেলে দেয়, কিন্তু তাকিমিচি বারবার উঠে দাঁড়ায়। আর বারবার তাকিমিচিকে মার খেতে দেখে আমরা সবাই কষ্ট পাই। আর কাকুচি তখন ইজানাকে থেমে যেতে বলে, আর তাকিমিচিকে বলে তাকিমিচি তুমি আর দাঁড়িও না, কিন্তু তারপরেও তাকিমিচি এগিয়ে যায় এবং বলে তোমরা মাইকিকে এমন পরিস্থিতি দাঁড় করিয়েছো, তোমাদের জন্য মাইকির অবস্থা। আর তখন ইজানার মাইকিকে দেখে শিনিচির একটা দৃশ্য মনে পড়ে। শিনিচিরও বলেছিল তুমি আমাকে যতক্ষণ অব্দি মারতে পারো মারো, ততক্ষণ অব্দি মারো যে পর্যন্ত তুমি স্যাটিসফাই না হও। তো ইজানাও কিন্তু আজকে তাকিমিচির ভেতরে শিনিচিরোর ঝলক দেখতে পাইবেন, মাইকির বড় ভাই। আর তোমরা ভালোই জানো ইজানা মাইকির বড় ভাইকে কত মানতো। তো এরপর ইজানা তাকিমিচিকে ধরে অনেক মারতে থাকে, মারতে মারতে নিচে ফেলে দেয়। বাট তাকিমিচি আবার উঠে দাঁড়ায় এবং বলে আমি টোমান এবং মাইকিকে এভাবে রক্ষা করবো। সিরিয়াসলি তাকিমিচি তোরে রক্ষা করবে কে? তো এরপর তাকিমিচি আবারও ঘুষি দেওয়ার জন্য হাত মুট করে, বাট তখনই এখানে এন্ট্রি ঘটে মাইটি মাইকির। আর তখন তাকিমিচি সেই ঘুষি ইজানাকে নামের ওপরের দিকে তলে, মানে হাত উঁচু করে সে বলে আমি হেরে যাইনি। তো ইজানা তখন বলো কি বলছে? আর এটা দেখে টোকিও মানজির পুরো গ্যাং বুঝতে পারে যে এখানে ওদের বস মাইকে চলে এসেছে। তো তাকিমিচি এরপর মাইকির নাম বলে, আর তখন ইজানা অবাক হয়ে যায়, আর মাইকিকে দেখে সেখানে থাকা সবাই অবাক হয়ে যায়। অ্যাকচুয়ালি সবাই ভেবেছিল যে আজকে এমা মারা গিয়েছে, আজকে মাইকি অবশ্যই কষ্ট ডুবে থাকবে, সে এখানে আসবে না, কিন্তু মাইকি এখানে এসেছিল কিভাবে? তো মাইকি তখন ইজানার সামনে যায় এবং বলে এক সেকেন্ড, আমি আগে তাকিমিচির সাথে একটু কথা বলবো। তো তাকিমিচি মাইকিকে দেখে অনেক খুশি হয়, আর মাইকি তাকিমিচিকে জড়িয়ে ধরে বলে ধন্যবাদ তাকিমিচি। তো তাকিমিচি তখন বলে কিন্তু কেন, তুমি তো এখানে আসার অবস্থায় ছিলে না। তখন তাকিমিচি দেখে ড্রাকেনও বাইক নিয়ে এখানে চলে এসেছে আর পেছনে হেনাতাও রয়েছে। তো ড্রাকেন হেনাতাকে নামতে বলে। তো এরপর আমাদের একটু পূর্বের দৃশ্য দেখানো হয়। তো তাকিমিচি যখন একাই ফাইটের জন্য চলে এসেছিল তখন হেনা মাইকির কাছে যায় এবং তাকে বলে তাকিমিচি ভাবতো সে আমাকে বাঁচাতে পারবে। তো এটা শুনে ড্রাকেনের রাগ হয়ে যায় এবং বলে মাইকিকে এসব কথা বলার সময় এখন নয়, তোমার কি মাথা খারাপ হয়েছে? প্রথমে তাকিমিচি এরকম কথা বলতো, এখনো তুমি এরকম কথা বলছো, চলে যাও এখান থেকে। বাট হেনাতা সেখান থেকে না গিয়ে বলে শুধু এমা নয়, তাকিমিচি বিশ্বাস করে সে অনেক কাছে মানুষদের বাঁচাতে পারবে। আর এরপর হেনাটা বলতে শুরু করে যে তাকিমিচি ভবিষ্যৎ থেকে এসেছে, ভবিষ্যতের টাইমলাইন থেকে, এবং 12 বছর পরে তুমি জেলে থাকবে, মাইকের মৃত্যু হবে, এবং প্রত্যেকটা ঘটনা খুলে বলে। আর এর জন্যই তাকিমিচি এত পাগল হয়ে রয়েছে তোমাদেরকে বাঁচানোর জন্য, আরো ভবিষ্যৎ জানে, এই জন্যই তোমাদের সবাইকে বাঁচাতে চায়। ও যখন যেটা করছে সেটা বুঝে শুনেই করছে। তো এই কথা ড্রাকেন বুঝতে না বলে মাইকি বুঝতে পারে। মাইকি কেন বুঝতে পারে এটা আমি আসলে রহস্য এখন খুলবো কিনা জানি না, তবে এখানে ছোট্ট একটা হিন্ট দেই, মাইকির কাছের কোন একটা মানুষ এরকম টাইম লিপার ছিল, টাইম ট্রাভেল করতে পারতো। তো এই জন্য মাইকি এই কথাটা বিশ্বাস করে এবং এটাও খেয়াল করে যে তাকিমিচি কিভাবে সবসময় ওদের পাশে ছিল এবং টোমানের জন্য নিজের জীবন বাজি রেখেছিল। মানে দেখো মাইকি কিন্তু টাইম লিপারের কথা শুনে তাকিমিচি যে টাইম ট্রাভেল করতে পারে এই কথা শুনে একটু অবাক হয়নি। তো যাই হোক, তখন ড্রাকেন আর মাইকি বুঝতে পারে যে না, তাকিমিচিকে হেল্প করতে হবে। আর এরপর তাকিমিচি হেনাতাকে বলে কি তুমি ওদের সবাইকে সবকিছু বলে দিয়েছো? হেনাতা বলে মুখ ফুসকে বেরিয়ে গিয়েছে, বুঝে তো মেয়া মানুষ আমি। তো তাকিমিচি তখন বলে ওরা দুজন তো এমনিতে অনেক কষ্ট রয়েছে, ওরা লড়তে পারবে কিনা তাও তো আমি নিশ্চিত নই, যদি ওদের কোনো সমস্যা হয়। আর তখন ড্রাকেন বলে হ্যাঁ, যদি দেখা যায় এখানে টেনজিগোর প্রায় 200 মেম্বার রয়েছে লড়াই করার জন্য রেডি হয়ে। কিন্তু মাইকি তখন বলে আমি আর ড্রাকেন দুজন রয়েছি, তাই না ড্রাকেন? তো এরপর মাইকি টেনজিগো গ্যাংকে বলে তোমরা যারা ল্যাংড়া খোরা হতে চাও
না, তারা পালিয়ে যাও। তো এই কথা শুনে টেনজিকো গ্যাং এর মেম্বাররা রেগে যায় এবং বলে তুমি কি আমাদের সাথে মজা করছো? মাইকি বলে মজা তো তোমরা করছো, তোমরা মাত্র 200 লোক, তোমাদের কি মনে হয় আমরা কে? কমপক্ষে 20,000 লোক নিয়ে আসো ভাই। তো এই কথা শুনে টেনজিকোর তো সবার অবস্থা খারাপ হয়ে যায়, যে শালারা কিরে ভাই 20,000 লোক নিয়ে আসার কথা বলছে। টাকিমিচির খুব খুশি হয়ে যায় এবং ভাবে এইটাই সেই মাইকি। আর মাইকি তখন ড্রাকেনকে বলে দেরি করছে কোনো, লড়াই করার সময় হয়ে গিয়েছে। তো টাকিমিচি এখানে হেনাতাকে ধন্যবাদ জানার বলে আমি একাই দুজনকে আনতে পারিনি, কিন্তু তোমার ফিলিংস ওদের দুজনের চোখ খুলে দিয়েছে, ওরা এখানে আসতে পেরেছে। কিন্তু হেনাতা বলে না, শুধুমাত্র তাই নয়, তোমার আচার ব্যবহার দেখে ওরা এসেছে। তো এই অবস্থা দেখে ইজেনার অনেক অবস্থা খারাপ হয়ে যায়। আর সে কিসাকিকে বলে আমাদের প্ল্যান ফেল হয়েছে, মানে ওদের তো প্ল্যান ছিল যে মাইকি আর ড্রাকেন এখানে আসবে না, ওরা টোমানকে শেষ করে দেবে। কিন্তু তখন ইজেনা করে কি সামনে দৌড়ে গিয়ে মাইকিকে একটা কিক মারে, কিন্তু মাইকি তার ডিফেন্স ব্যবহার করে এবং স্লাইড করে একটু দূরে চলে যায়। আর ইজেনা তখন বলে তুমি কতটা দুর্বল হয়ে গিয়েছো, আমি শুধুমাত্র তো এটা জানতে চাই তোমার কেমন ফিল হচ্ছে তোমার ভাই শিনিচিরো এবং বোনে আমাকে হারিয়ে, আমাকে বলো মানজিরো সানো। মাইকি তখন বলে ঠিক আছে, আমি এইসব এখানেই শেষ করে দিচ্ছি ভাই, হিসাব নিকাশ সব এখানেই শেষ করবো। আর এখানেই টোকিও রিভেঞ্জার্স এর সিজন 3 10 নম্বর এপিসোড শেষ হয়ে যায় এবং এরপর আর যে কয়টা পর্ব রয়েছে সবটি সেই পর্ব। এবং টোকিও রিভেঞ্জার্স সম্পর্কে আমি সংক্ষেপে যদি বলি, মাঝখানে যখন টোকিও রিভেঞ্জার্স এর অনেক হাইপ এসেছিল, অনেক নেগেটিভ কথা বলেছিল এটা নিয়ে, বাট অ্যাকচুয়ালি নেগেটিভ কথা বলার কিছু নেই, এটা অ্যাকচুয়ালি একটা বেটার সিরিজ ছিল, অ্যাকচুয়ালি একটা এনজয়েবল সিরিজ ছিল। এখন সব সিরিজের মধ্যে তোমরা যদি ভিনল্যান্ড সাগা খুঁজো, সব সিরিজের মধ্যে যদি তোমরা ওয়ান পিস খুঁজো, সব সিরিজের মধ্যে যদি নারুটো, ড্রাগন বল, ব্লিজ খুঁজো, তাহলে তো হবে না। প্রত্যেকটা সিরিজ ডিফারেন্ট ফ্লেভার, ডিফারেন্ট টেস্ট অফার করে। তো জুজুৎসু কাইজেনের মতো অবশ্যই ভালো ছিল। জুজুৎসু কাইজেন ভালো না হলে এমনি কি নাম করছে, হুদাই নাম করা পসিবল? যেমন এখন নতুন যদি আরেকটা এনিমে আসে, ধরো আমি আগের এনিমেগুলোর ফ্যান, নতুন করে একটা এনিমে যদি অনেক বেশি হিট হয়ে যায়, তখন আমি বলা শুরু করবো ওটা ওভাররেটেড। মানে আমি করবো কি, আগের যে এনিমেটার ফ্যান আমি, ওইটার সাথে নতুন এনিমেটার তুলনা করবো, ওইটার সাথে আমি প্রতিদ্বন্দ্বিতা করাবো। তো এটাই হচ্ছে আমাদের সমস্যা। তো যাই হোক, তোমাদের সবাইকে ধন্যবাদ, কারণ অ্যাকচুয়ালি এই সিরিজটা সম্পর্কে আমার জানা হয়েছে শুধুমাত্র তোমাদের জন্য, কারণ তোমাদের এত পরিমাণ স্প্যাম হয়েছে। টোকিও রিভেঞ্জার্স যদি আমি না আনতাম তাহলে অনেক বড় একটা বেমানি হয়ে যেত তোমাদের সাথে। তো আমি আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো। আর র্যান্ডম অ্যানিমেশনে আপাতত তো আমি ফাহাদকে দিয়ে ভয়েস দিয়েছি, বাট কালকে থেকেই ইনশাল্লাহ আশা করছি আমার ভয়েসে তোমরা ভিডিও পাবে র্যান্ডম অ্যানিমেশনে। ভালো থেকো তোমরা, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।